নমস্কার। রিয়েল এস্টেট ইনভেস্টিং নিয়ে যারা ভাবছেন একটু খোঁজ খবর রাখছেন, তারা হয়তো ব্র্যান্ডন টার্নারের নাম শুনেছেন। হ্যাঁ, ওন দ্য বুক অন রেন্টাল প্রপার্টি ইনভেস্টিং বইটা তো বেশ বিখ্যাত। ঠিক। তো নতুন বা অভিজ্ঞ যাই হন না কেন, বইটা কিন্তু অনেকের কাছে একটা গাইড বুকের মতো। একদম। আজকে আমরা চেষ্টা করব এই বইটার একটু গভীরে যেতে, এর মূল আইডিয়াগুলো কি, কৌশলগুলো কি, সেগুলো নিয়েই কথা বলবো। আমাদের কাছে বইটার একটা বেশ ভালো সারাংশ আছে, তো সেটা ধরেই এগোবো। হ্যাঁ, আর আমাদের লক্ষ্যটা পরিষ্কার, কিভাবে ভাড়ার সম্পত্তি দিয়ে লম্বা সময় ধরে সম্পদ বানানো যায়, সেই কৌশলগুলো তুলে ধরা। তবে শুরুতেই একটা জরুরি কথা বলে নেওয়া ভালো। বলুন। টার্নার কিন্তু এটা বলছেন না যে এটা রাতারাতি বড়লোক হওয়ার কোনো রাস্তা, গেট রিচ কুইক স্কিম নয় একদমই। ঠিক। তার পুরো ফোকাসটাই হচ্ছে গিয়ে একটা স্থিতিশীল পথ, যেখানে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ক্যাশ ফ্লো, আচ্ছা। এই টার্মটা তো খুব শোনা যায় রিয়েল এস্টেটে। এটাই কি মূল কারণ, ভাড়ার সম্পত্তিতে বিনিয়োগ করার? কারণ অপশন তো আরও অনেক আছে, তাই না? শেয়ার, বন্ড। অবশ্যই, খুব ভালো পয়েন্ট। টার্নার এই কেন এর উত্তরে বেশ কয়েকটা দারুণ কারণ দেখাচ্ছেন। আর আপনি ঠিকই ধরেছেন, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটাই হলো এই ক্যাশ ফ্লো। মাস শেষে হাতে যা থাকছে সব খরচ বাদ দিয়ে। একদম। আপনার ভাড়া থেকে সব খরচ, লোন, ট্যাক্স, ইন্স্যুরেন্স, মেরামত সব বাদ দিয়ে পকেটে যা আসছে, এটা একটা রেগুলার ইনকাম সোর্স হতে পারে। যেটা হয়তো শেয়ার মার্কেটে সবসময় পাওয়া যায় না, এই নিয়মিত আয়ের ব্যাপারটা। ঠিক। দ্বিতীয়ত, ভাবুন আপনার যে মর্টগেজ বা লোন আছে, সেটার কিস্তি কে দিচ্ছে? ভাড়াটিয়া, তাদের ভাড়া থেকে। এক্স্যাক্টলি। আপনার নিজের পকেট থেকে হয়তো টাকা যাচ্ছে না, কিন্তু আপনার লোন শোধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সম্পত্তির ওপর আপনার মালিকানা বা ইকুইটি বাড়ছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। অন্যের টাকায় নিজের সম্পদ তৈরি করা আর কি। হ্যাঁ, অনেকটা তাই। তৃতীয় সুবিধা হল অ্যাপ্রিসিয়েশন, সময়ের সাথে সম্পত্তির দাম বাড়া। যদিও টার্নার বলছেন এটার উপর পুরোপুরি নির্ভর করা ঠিক না, ক্যাশ ফ্লো আগে। হ্যাঁ, তিনি মনে করেন ক্যাশ ফ্লো হল ফাউন্ডেশন আর অ্যাপ্রিসিয়েশন হল বোনাস। তবে দাম বাড়লে তো আপনার নেটওয়ার্ক বাড়ছে, সেটাও একটা বড় প্লাস। আচ্ছা, আর কি সুবিধা আছে? চতুর্থ হল ট্যাক্স সুবিধা। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। ট্যাক্সের ব্যাপারটা যদি একটু সহজ করে বলেন, কি রকম সুবিধা? আপনি অনেক কিছুই খরচ হিসাবে দেখিয়ে ট্যাক্স কমাতে পারেন। যেমন ধরুন, মর্টগেজের সুদ, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্সের খরচ, মেরামতের খরচ। এগুলো তো আসল খরচ, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এর বাইরেও একটা বড় সুবিধা আছে, সেটা হলো ডিপ্রেসিয়েশন। ধরা হয় যে ব্যবহারের ফলে সম্পত্তির বিল্ডিং অংশের মূল্য সময়ের সাথে কমছে। এই কাল্পনিক ক্ষয়টাকেও আপনি আয় থেকে বাদ দিতে পারবেন ট্যাক্স হিসাবের সময়। ও আচ্ছা, এটা তো সরাসরি ক্যাশ আউটফ্লো না হয়েও ট্যাক্স বাঁচাচ্ছে। ঠিক। আর পঞ্চম সুবিধাটা হলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা। ইনফ্লেশন হেজ। সেটা কিভাবে? সাধারণত জিনিসপত্রের দাম বাড়লে, জীবনযাত্রার খরচ বাড়লে, সময়ের সাথে সাথে বাড়ি ভাড়াও তো বাড়ে, তাই না? হ্যাঁ, তা তো বাড়েই। তো আপনার ভাড়ার আয়টাও বাড়তে থাকে, ফলে মুদ্রাস্ফীতি আপনার আয়ের ক্ষমতাকে খেয়ে ফেলতে পারে না, আপনার আয় সুরক্ষিত থাকে। বুঝা গেল। তাহলে এই 5টা মূল সুবিধা, ক্যাশ ফ্লো, লোন শোধ হওয়া, অ্যাপ্রিসিয়েশন, ট্যাক্স বেনিফিট আর ইনফ্লেশন প্রোটেকশন, বেশ শক্তিশালী যুক্তি। নিঃসন্দেহে। কিন্তু এই সুবিধাগুলো তো আর এমনি এমনি আসবে না। শুধু টাকা থাকলেই বা সম্পত্তি কিনলেই কি হবে? টার্নার তো ইনভেস্টরের মানসিকতা নিয়ে অনেক কিছু বলেছেন। অবশ্যই, এটাই হয়তো টেকনিক্যাল জ্ঞানের চেয়েও বেশি জরুরি। টার্নারের মূল কথা হলো, এটাকে একটা ব্যবসা হিসেবে দেখতে হবে, শখ হিসেবে নয়। একদম না। শখ মনে করলে এর পেছনে যে শ্রম, যে পরিকল্পনা দরকার, সেটা দেওয়া হয় না। এটাকে সিরিয়াস ব্যবসা হিসেবে নিতে হবে, দীর্ঘমেয়াদী ভাবতে হবে, ধৈর্য ধরতে হবে। রাতারাতি কিছু হবে না। না, আর ব্যবসার মতোই এখানেও লাভ লোকসান থাকবে, ঝুঁকি থাকবে। আপনাকে শিখতে হবে, বাজার বুঝতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে। আর একা একা করাটাও কঠিন বলছেন, টিম তৈরির উপর জোর দিচ্ছেন। খুব বেশি জোর দিচ্ছেন, কারণ সব কাজ একা করা সম্ভব না, আর সব বিষয়ে এক্সপার্ট হওয়াও সম্ভব না। একটা ভালো টিম আপনার কাজ অনেক সহজ করে দেবে। টিমে কারা থাকবেন, কাদের সাহায্য লাগবে? ধরুন, একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট, যিনি মার্কেট চেনেন, ভালো ডিল খুঁজে দিতে পারেন।
একজন নির্ভরযোগ্য লোন অফিসার বা মর্টগেজ ব্রোকার, যিনি ফিন্যান্সিংয়ে সাহায্য করবেন। আচ্ছা, ভালো কন্ট্রাক্টর, কারণ মেরামতের কাজ তো লাগবেই। আর যদি নিজে সব ম্যানেজ করতে না চান বা না পারেন, তাহলে একজন দক্ষ প্রপার্টি ম্যানেজার। এদের সবার সাথে ভালো সম্পর্ক রাখাটা জরুরি। অত্যন্ত জরুরি। একটা ভালো টিম আপনার ব্যবসাকে পরের ধাপে নিয়ে যেতে পারে। বেশ, তাহলে মানসিক প্রস্তুতি হলো, টিমও নহয় গড়া গেল। এরপর তো আসল কাজ, ভালো ডিল খুঁজে বের করা। কোথায় খুঁজব? কেমন জায়গায় বিনিয়োগ করা উচিত? লোকেশন, লোকেশন, লোকেশন। এই কথাটা তো সবাই বলে। টার্নারও একই কথা বলছেন। কি ধরনের লোকেশন? এমন জায়গা যেখানে অর্থনীতি ভালো, মানে চাকরির সুযোগ বাড়ছে, যেখানে মানুষ আসছে, জনসংখ্যা বাড়ছে, অপরাধের হার কম, আর স্থানীয় আইনগুলো যেন বাড়িওয়ালাদের জন্য মোটামুটি সহায়ক হয়। মানে ল্যান্ডলর্ড ফ্রেন্ডলি আইন আর কি। হ্যাঁ, এগুলো হলো বেসিক। তিনি কি কোনো বিশেষ ধরনের এলাকার কথা বলেছেন? মানে খুব হাই এন্ড নাকি মিড রেঞ্জ? তিনি বিশেষ করে বি আর সি ক্লাস এলাকাগুলোর দিকে নজর দিতে বলেছেন। বি আর সি ক্লাস মানে কি? মানে এগুলো হয়তো শহরের সবচেয়ে ঝাঁচকচকে বা দামি এলাকা নয়, আবার একদম খারাপও নয়। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কর্মজীবী মানুষ যেখানে থাকেন আর কি। এগুলোর সুবিধা কি? এ ক্লাস এলাকায় অ্যাপ্রিসিয়েশন হয়তো বেশি হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় ভাড়ার তুলনায় দাম এত বেশি যে পজিটিভ ক্যাশফ্লো আসেই না। কিন্তু বি বা সি ক্লাসে কি ম্যানেজমেন্টের ঝামেলা একটু বেশি? হতে পারে, ঝুঁকি তো একটু থাকেই, কিন্তু এখানেই তো আপনার ম্যানেজমেন্ট স্কিল আর ভালো ভাড়াটিয়া বাছাইয়ের গুরুত্ব। আর ডিল খোঁজার জন্য শুধু অনলাইনে খুঁজলে হবে না। তাহলে আর কিভাবে খুঁজব? অনলাইন MLS বা বিভিন্ন পোর্টাল তো আছেই, কিন্তু নেটওয়ার্কিং খুব জরুরি। এজেন্ট, হোলসেলার, অন্য ইনভেস্টরদের সাথে যোগাযোগ রাখতে হবে। অফ মার্কেট ডিলের কথা বলছেন? হ্যাঁ, অনেক সময় সরাসরি মালিকদের চিঠি দিয়ে বা ফোন করেও ভালো ডিল পাওয়া যায়। ধরুন কেউ বাড়ি বিক্রি করতে চায়, কিন্তু বিজ্ঞাপন দেয়নি। এছাড়া ফোরক্লোজার বা নিলাম, বা যারা সমস্যায় পড়ে বিক্রি করছেন, ডিস্ট্রেসড সেলস, এগুলোও ভালো সুযোগ হতে পারে। এগুলোর জন্য তো একটু বেশি খাটতে হবে। অবশ্যই, একটু বেশি রিসার্চ আর দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা লাগে। আচ্ছা, ধরুন একটা সম্ভাব্য ডিল পেলাম। এখন এটা আসলেই ভালো কিনা, মানে ফাইন্যান্সিয়ালি লাভজনক হবে কিনা, সেটা বুঝব কিভাবে? ওই যে সংখ্যার বিশ্লেষণ। এটা হলো হার্ট অফ দ্য ম্যাটার। কোনো সম্পত্তি কেনার আগে নম্বরগুলো ভালোভাবে যাচাই করতেই হবে। টার্নারের মূল মন্ত্র কি? ক্যাশ ফ্লো। রাইট। তো সহজ হিসাব হলো মাসে কত ভাড়া আসতে পারে মাইনাস মাসে মোট কত খরচ হবে। যেটা বাকি থাকবে সেটাই আপনার সম্ভাব্য ক্যাশ ফ্লো। খরচের মধ্যে কি কি ধরতে হবে? শুধু লোনের কিস্তি? না না, এখানেই ভুলটা হয়। খরচের লিস্টটা বেশ লম্বা। আপনাকে ধরতে হবে মর্টগেজের আসল আর সুদ, পিটিআই, প্রিন্সিপাল ইন্টারেস্ট, ট্যাক্সেস, ইন্স্যুরেন্স। আচ্ছা, ট্যাক্স আর ইন্স্যুরেন্সও ধরতে হবে। হ্যাঁ, তারপর ধরতে হবে মেরামতের জন্য একটা আনুমানিক খরচ। টার্নার বলেন ভাড়ার অন্তত ৫-১০% ধরে রাখতে। কারণ কিছু না কিছু তো লাগতেই পারে। ঠিক। তারপর ধরতে হবে ভ্যাকেন্সি লস, মানে বাড়িটা তো সবসময় ভাড়া নাও থাকতে পারে, ২ ভাড়াটিয়ার মাঝে খালি থাকতে পারে। সেটার জন্য ভাড়ার ৫-১০% ধরে রাখা ভালো। এটাও ঠিক। আর যদি প্রপার্টি ম্যানেজার রাখেন, তার ফি, সাধারণত ভাড়ার ৮-১২%। এই সব বাদ দিয়ে যদি পকেটে কিছু ঢোকে, তাহলেই সেটা পজিটিভ ক্যাশ ফ্লো। বাবা, খরচের হিসাব তো বেশ জটিল। এটা ঠিকঠাক না করলে তো পুরোটাই ভুল হয়ে যাবে। একদম। ইসিলিয়ে টার্নার বলেন কেনার আগে নম্বরগুলো রান করতেই হবে, আবেগ দিয়ে কিনলে চলবে না। কোনো সহজ নিয়ম বা রুল অফ থাম্ব আছে? ওই যে 1% রুল নাকি জানো? হ্যাঁ, দ্য 1% রুল। এটা একটা কুইক ফিল্টার। নিয়মটা হলো মাসিক ভাড়া কি সম্পত্তির মোট ক্রয় মূল্যের অন্তত 1% হচ্ছে। উদাহরণ দিলে? ধরুন আপনি ৫০ লক্ষ টাকায় একটা ফ্ল্যাট কিনলেন, সব মিলিয়ে। তাহলে 1% নিয়ম অনুযায়ী মাসিক ভাড়া অন্তত ৫০,০০০ টাকা হওয়া উচিত। এটা না হলে ডিলটা হয়তো খুব আকর্ষণীয় নয়, আরও ভালোভাবে দেখতে হবে। এটা একটা প্রাথমিক চেক। হ্যাঁ, প্রাথমিক। সব জায়গায় মিলবে না, বিশেষ করে দামি শহরে, কিন্তু শুরু করার জন্য ভালো। আরও কিছু ম্যাট্রিক্স আছে, যেমন ক্যাপ রেট, ক্যাশ অন ক্যাশ রিটার্ন। এগুলো কি খুব জরুরি?
এগুলো ডিল তুলনা করার জন্য বা আপনার ইনভেস্টমেন্ট পারফরম্যান্স বোঝার জন্য জরুরি। ক্যাপ রেট দেখে বোঝা যায় সম্পত্তিটা তার দামের তুলনায় কতটা নেট ইনকাম জেনারেট করছে। মানে অপারেটিং খরচ বাদ দিয়ে? হ্যাঁ, আর ক্যাশ অন ক্যাশ রিটার্ন হল আপনি নিজে যে টাকাটা পকেট থেকে দিয়েছেন, ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট, সেটার উপর বছরে কত % ক্যাশ ফেরত পাচ্ছেন। এটা আপনার নিজের টাকার গ্রোথ দেখায়। আচ্ছা, বোঝা গেল। তাহলে ডিল খোঁজা হলো, অ্যানালাইসিসও করা হলো, এবার সবচেয়ে বড় প্রশ্ন, টাকাটা আসবে কোত্থেকে? ফাইন্যান্সিং? সাধারণত সবাই প্রথমে ভাবে ট্র্যাডিশনাল লোনের কথা, ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন থেকে মর্টগেজ। সেটার জন্য তো ডাউন পেমেন্ট লাগে বেশ খানিকটা, তাই না? 20-25%? হ্যাঁ, সাধারণত তাই লাগে। আর ভালো ক্রেডিট স্কোর, আয়ের প্রমাণ, এগুলো তো লাগবেই। কিন্তু সবার কাছে তো প্রথমেই এত টাকা থাকে না। তাহলে কি পথ বন্ধ? এখানেই টার্নারের বইটা এত কাজের। তিনি শুধু ট্র্যাডিশনাল লোনের কথা বলেননি, তিনি ক্রিয়েটিভ ফাইন্যান্সিংয়ের অনেক আইডিয়া দিয়েছেন। ক্রিয়েটিভ ফাইন্যান্সিং যেমন? যেমন ধরুন সেলার ফাইন্যান্সিং, মানে যিনি বাড়িটা বিক্রি করছেন তিনিই আপনাকে লোন দিচ্ছেন। বাড়ির মালিকই লোন দেবেন? হ্যাঁ, পুরোটা বা আংশিক। এতে ব্যাংকের অনেক নিয়মকানুন এড়ানো যায়, দর কষাকষি সুযোগ থাকে। ইন্টারেস্টিং তো। আর কি আছে? পার্টনারশিপ করা যায়, মানে আপনি হয়তো ডিল খুঁজেছেন, ম্যানেজ করবেন, আর অন্য কেউ টাকা দিচ্ছেন, লাভ ভাগাভাগি হবে। জয়েন্ট ভেঞ্চার যাকে বলে। হ্যাঁ, আবার প্রাইভেট মানি লেন্ডার আছেন, বন্ধু, পরিবার বা অন্য ইনভেস্টর যারা ব্যাংকের চেয়ে সহজে কিন্তু হয়তো একটু বেশি সুদে লোন দেন। আরেকটা হলো হার্ড মানি লোন। ঠিক, এগুলো সাধারণত খুব অল্প সময়ের জন্য বেশি সুদে পাওয়া যায়। যারা কিনে তাড়াতাড়ি মেরামত করে বিক্রি করে দেন, ফ্লিপিং, তারা এটা ব্যবহার করেন বেশি। আর ওই যে BRRR স্ট্র্যাটেজি, ওটা তো খুব জনপ্রিয়। হ্যাঁ, BRRR হলো একটা দারুণ শক্তিশালী কৌশল। এটা আসলে একটা অ্যাক্রোনিম। বি মানে বাই, আর মানে রিহ্যাব। বাই মানে কেনা, রিহ্যাব মানে মেরামত করা। হ্যাঁ, পরের আর হলো রেন্ট, মানে ভাড়া দেওয়া। তারপরের আর হলো রিফাইন্যান্স, মানে পুনরায় অর্থায়ন করা। আর শেষ আর হলো রিপিট, মানে আবার করা। পুরো চক্রটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন আপনি বাজার দরের চেয়ে কমে একটা পুরনো বা খারাপ অবস্থার বাড়ি কিনলেন, বাই। তারপর সেটাকে সুন্দর করে মেরামত করলেন, রিহ্যাব। এতে বাড়ির ভ্যালু বেড়ে গেল। আচ্ছা। এবার আপনি ভালো ভাড়ায় বাড়িটা ভাড়া দিলেন, রেন্ট। এখন যেহেতু বাড়িটার ভ্যালু বেড়েছে এবং এখান থেকে আয়ও আসছে, আপনি ব্যাংকের কাছে গিয়ে ক্যাশ আউট রিফাইন্যান্স করতে পারেন, রিফাইন্যান্স। ক্যাশ আউট রিফাইন্যান্স মানে ব্যাংক আপনাকে নতুন ভ্যালুর উপর ভিত্তি করে লোন দেবে, যেখান থেকে আগের ছোট লোন যদি থাকে শোধ দেওয়ার পরও আপনার হাতে কিছু টাকা আসবে। এই টাকাটা দিয়ে আপনি আপনার শুরুর ইনভেস্টমেন্ট আর মেরামতের খরচ প্রায় পুরোটাই তুলে নিতে পারেন। তার মানে আমার নিজের টাকাটা আবার ফেরত চলে এলো। একদম। এবার ওই টাকা দিয়ে আপনি আবার পরের প্রপার্টি কেনার প্রক্রিয়া শুরু করতে পারেন। রিপিট। হ্যাঁ, এভাবে নিজের মূলধন আটকে না রেখে বারবার ব্যবহার করে পোর্টফোলিও বাড়ানো যায়। দারুণ কৌশল তো। তার মানে টার্নার বলছেন টাকার অভাবটাকে বাধা হতে দেওয়া যাবে না, উপায় খুঁজতে হবে। ঠিক তাই, রিসোর্সফুল হতে হবে। শুধু টাকা থাকলেই হয় না, উপায় বের করার ক্ষমতা থাকতে হয়। আচ্ছা, টাকা জোগাড় হলো, বাড়ি কেনা হলো, এরপর তো ম্যানেজমেন্ট। নিজে সামলাবো নাকি ম্যানেজার রাখবো? এটা একটা বড় প্রশ্ন। দুটো রাস্তারই সুবিধা অসুবিধা আছে। নিজে করলে সেলফ ম্যানেজমেন্ট, পয়সা বাঁচে, মানে ম্যানেজারের ফিটা দিতে হয় না। কিন্তু আপনার অনেক সময় আর শ্রম দিতে হবে। ভাড়াটিয়া খোঁজা, ভাড়া তোলা, মাঝরাতে ফোন এলে বাথরুমের কল ঠিক করতে লোক পাঠানো, হিসাব রাখা, কাজ কিন্তু কম না। আর এই কাজে যদি আপনার আগ্রহ বা দক্ষতা না থাকে, তাহলে বিশাল স্ট্রেস হয়ে যেতে পারে। আর যদি ম্যানেজার রাখি, ভালো প্রপার্টি ম্যানেজার এইসব ঝামেলা সামলে নেন। তারা আইনকানুন জানেন, তাদের কন্ট্রাক্টর নেটওয়ার্ক থাকে, আপনার অনেক সময় বেঁচে যায়। আপনি তখন নতুন ডিল খোঁজা বা স্ট্র্যাটেজি নিয়ে ভাবার সময় পান। কিন্তু খরচ তো আছে। ভাড়ার ৮-১২% বললেন। হ্যাঁ, সেটা একটা খরচ। তাই হিসেব করে দেখতে হবে, আপনার সময় বেশি মূল্যবান নাকি ম্যানেজারের ফি। আপনার যদি অনেকগুলো প্রপার্টি থাকে বা আপনি দূরে থাকেন, তাহলে ম্যানেজার রাখাই ভালো। ব্যবসাকে স্কেল করতেও সাহায্য করে। কখন বুঝবো যে ম্যানেজার দরকার? যখন দেখবেন ম্যানেজমেন্টের কাজটা আপনার জীবনযাত্রা বা অন্য কাজের উপর প্রভাব ফেলছে, অথবা যখন প্রপার্টির সংখ্যা বাড়ছে, তখন ভেবে দেখতে পারেন।
অথবা যদি আপনি ইনভেস্টমেন্টটাকে যতটা সম্ভব প্যাসিভ রাখতে চান। আচ্ছা, এবার আসি ভাড়াটিয়াদের কথায়। টার্নার এদের বাছাই করার উপর কতটা জোর দিয়েছেন? প্রচুর। তিনি তো প্রায় বলেন যে আপনার ব্যবসার সাকসেস বা ফেলিয়ার নির্ভর করে ভাড়াটিয়ার উপর। তাই নাকি? হ্যাঁ, ভালো ভাড়াটিয়া মানে সময় মতো ভাড়া, বাড়ির যত্ন, কম ঝামেলা। আর খারাপ ভাড়াটিয়া মানে ভাড়া বাকি, বাড়ির ক্ষতি, ঝগড়াঝাঁটি, উচ্ছেদের মতো আইনি ঝামেলা, মানসিক অশান্তি, মানে পুরো দুঃস্বপ্ন। তাহলে তো খুব সাবধানে বাছাই করতে হবে। কি কি দেখা উচিত? একটা সিস্টেম থাকা দরকার। শুধু ইন্টারভিউ বা মুখের কথায় বিশ্বাস করলে চলবে না। দেখতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, ক্রেডিট রিপোর্ট দেখতে হবে, আগে বিল ঠিকমতো দিত কিনা। আয়ের প্রমাণ? অবশ্যই যথেষ্ট আয় আছে কিনা ভাড়া দেওয়ার মতো। সাধারণত নিয়ম হল মাসিক আয় যেন ভাড়ার অন্তত ৩ গুণ হয়। আর খুব জরুরি হল আগের বাড়িওয়ালার রেফারেন্স চেক করা। তাড়াহুড়ো করা যাবে না একদম। একদম না। ফাঁকা পড়ে থাকার ভয়ে খারাপ ভাড়াটিয়া নিয়ে নিলে পরে তার চেয়ে অনেক বেশি ভুগতে হতে পারে। আর সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার কথা তো বলেছেন। হ্যাঁ, ব্যবসাকে স্মুথলি চালানোর জন্য সিস্টেম আর প্রসেস দরকার। ভাড়া কিভাবে কালেক্ট করা হবে অনলাইনে, মেরামতের রিকোয়েস্ট কিভাবে আসবে, কত দ্রুত রেসপন্স করা হবে, বাড়ি কবে ইন্সপেকশন করা হবে, সব কিছুর একটা নিয়ম থাকা ভালো। অটোমেশন ব্যবহার করা যেতে পারে? যেখানে সম্ভব। আর নিয়মিত মেন্টেনেন্স, মানে সমস্যা হওয়ার আগেই ছোটখাটো জিনিস ঠিক রাখা, এতে বড় খরচ বেঁচে যায়। বেশ, তাহলে প্রথম বাড়িটা সফলভাবে চলল। এবার গ্রোথ, পোর্টফোলিও বাড়ানো, সেটা কিভাবে? ধীরে ধীরে কিন্তু কনসিস্টেন্টলি। প্রথম বাড়ি থেকে যে ক্যাশ ফ্লো আসছে সেটা জমিয়ে পরেরটা ডাউন পেমেন্টের জন্য ব্যবহার করা। অথবা প্রথম বাড়ির ইকুইটি ব্যবহার করা। হ্যাঁ, সেটাও একটা উপায়। কয়েক বছর পর যখন বাড়ির দাম বেড়েছে বা লোন কমেছে, তখন ক্যাশ আউট রিফাইন্যান্স করে বা হোম ইকুইটি লোন HELOC নিয়ে টাকা তুলে সেটা দিয়ে পরের বাড়ি কেনা। BRRR স্ট্র্যাটেজিও তো এটাই। পার্টনারশিপ করেও কি দ্রুত এগোনো যায়? অবশ্যই। একা যতটা মূলধন জোগাড় করা যায়, পার্টনারশিপে তার চেয়ে বেশি করা যায়। ফলে হয়তো একটার বদলে দুটো বা আরও বড় প্রপার্টি কেনা সম্ভব হয়। ঝুঁকিও ভাগ হয়ে যায়। কিন্তু এই পথে এগোতে গেলে অনেক বাধাও তো আসে। ভয় লাগে না? বা ভালো ডিল পাওয়া যায় না হয়তো? বাধা তো আসবেই। ভয় একটা বিরাট ফ্যাক্টর। প্রথমবার বা বড় ইনভেস্টমেন্টের আগে ভয় লাগাটা স্বাভাবিক। অনেকে আবার এত বেশি অ্যানালাইসিস করে যে আর কিনতেই পারে না। অ্যানালাইসিস প্যারালাইসিস যাকে বলে। টাকার অভাব, ভালো ডিলের অভাব, এগুলো তো বাস্তব সমস্যা। হ্যাঁ, কিন্তু টার্নার বলেন এগুলো অজুহাত হতে পারে, কিন্তু সমাধানও আছে। শিক্ষা চালিয়ে যেতে হবে, নেটওয়ার্কিং করতে হবে আর অ্যাকশন নিতে হবে। ছোট ছোট স্টেপ হলেও নিতে হবে। পারফেক্ট ডিলের জন্য অপেক্ষা না করতে বলছেন? একদম। কারণ পারফেক্ট ডিল বলে কিছু হয় না। একটা গুড এনাফ ডিল পেলেই নাম্বারগুলো দেখে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগিয়ে যেতে হবে। প্রথম ডিলটা পার করলে কনফিডেন্স বাড়ে। ঠিক। তাহলে এই যে এত কিছু শেখা, টিম বানানো, ডিল খোঁজা, ফাইন্যান্সিং, ম্যানেজমেন্ট, গ্রোথ, এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি? শুধু অনেকগুলো বাড়ি? না, টার্নারের মতে ফাইনাল গোলটা শুধু টাকা বা সম্পত্তি নয়। আসল লক্ষ্য হল আর্থিক স্বাধীনতা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম? হ্যাঁ, এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আপনার রিয়েল এস্টেট বা অন্য প্যাসিভ ইনকাম আপনার জীবনযাত্রার সব খরচ চালানোর জন্য যথেষ্ট। তখন আর আপনাকে বাধ্য হয়ে টাকার জন্য কাজ করতে হবে না। আপনি আপনার সময়টা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। ঠিক তাই। সময়ের স্বাধীনতা, এটাই আসল সম্পদ। আর এর একটা লং টার্ম বেনিফিটও আছে। এভাবে গড়া পোর্টফোলিও কিন্তু পরের প্রজন্মের জন্য সম্পদ রেখে যেতে পারে, মানে জেনারেশনাল ওয়েলথ। অসাধারণ। পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে টার্নার সত্যিই একটা খুব প্র্যাকটিক্যাল রোডম্যাপ দিয়েছেন। তাহলে আমরা যদি একদম শেষে এসে মূল কথাগুলো আরেকবার মনে করার চেষ্টা করি। অবশ্যই। কয়েকটা কি টেকওয়ে হল: ১. ক্যাশ ফ্লো সবার আগে। নেগেটিভ ক্যাশ ফ্লো মানে বিপদ সংকেত, বিশেষ করে শুরুতে। ২. নম্বর কখনো মিথ্যে বলে না। কেনার আগে ঠান্ডা মাথায় হিসেব করতেই হবে। আবেগবাদ। ৩. একা সব করতে যাবেন না। ভালো টিম বানান, সাহায্য নিন। ঠিক। ৪. ফাইন্যান্সিংয়ের পথ আছে, শুধু একটু খুঁজতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। টাকার অভাবকে বাধা হতে দেওয়া যাবে না। ৫.
ভাড়াটিয়া নির্বাচনে কোনো কম্প্রোমাইজ নয়। এরাই আপনার ব্যবসার ভালো মন্দ ঠিক করে দেবে। খুব গুরুত্বপূর্ণ। আর 6, ছোট করে শুরু করুন, কিন্তু লক্ষ্য বড় রাখুন। লং টার্মে কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা অসামান্য, লেগে থাকতে হবে। কনসিস্টেন্সি ইজ কি। ব্র্যান্ডন টার্নারের এই পুরো অ্যাপ্রোচটা আসলেই খুব সলিড মনে হচ্ছে। দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির একটা ভালো কাঠামো। হ্যাঁ, তা বটেই। আচ্ছা, এই কাঠামোর উপর দাঁড়িয়ে আমরা কি আরেকটু অন্যভাবেও ভাবতে পারি? মানে টার্নারের আইডিয়ার ভিত্তিতেই, কিন্তু হয়তো আরেকটু ব্রডার পার্সপেক্টিভে। ইন্টারেস্টিং প্রশ্ন। কীরকম ভাবনার কথা বলছেন? টার্নার তো মূলত একটা নির্দিষ্ট ধরনের কৌশল, মানে ভালো ক্যাশ ফ্লো দেওয়া রেন্টাল প্রপার্টি কিনে ধরে রাখার ওপর জোর দিয়েছেন। এটা দারুণ, কিন্তু ভাবছিলাম পোর্টফোলিওকে আরও স্টেবল বা ডাইভার্সিফাইড করার জন্য কি অন্য কিছু ভাবা যায়? হ্যাঁ, নিশ্চয়ই ভাবা যায়। যেমন ধরুন বৈচিত্র্যায়ন বা ডাইভার্সিফিকেশন। সেটা কিভাবে? যেমন শুধু এক ধরনের সম্পত্তিতে আটকে না থেকে, ধরা যাক শুধু সিঙ্গেল ফ্যামিলি হোমে না থেকে সময়ের সাথে সাথে মাল্টি ফ্যামিলি বা ছোট কমার্শিয়াল প্রপার্টিতে যাওয়া, অথবা শুধু একটা শহরে বা এলাকায় না থেকে বিভিন্ন গ্রোথ পটেনশিয়াল আছে এমন লোকেশনে ইনভেস্টমেন্ট ছড়িয়ে দেওয়া। এটা হয়তো টার্নারের বইয়ের মূল ফোকাস না, কিন্তু তার বেসিক প্রিন্সিপলগুলো ব্যবহার করেই করা যেতে পারে। ঠিক, এটা দীর্ঘমেয়াদে ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, আবার হয়তো রিটার্নকেও আরও স্থিতিশীল করতে পারে। এটা এমন একটা দিক যা নিয়ে বিনিয়োগকারীরা তাদের নিজেদের মতো করে নিজেদের রিস্ক টলারেন্স আর গোলের সাথে মিলিয়ে আরও ভাবতে পারেন। টার্নারের ভিটটা ব্যবহার করে নিজেদের স্ট্র্যাটেজিকে আরও উন্নত করা আর কি। দারুণ পয়েন্ট। আজকের আলোচনাটা খুবই তথ্যবহুল হলো। হ্যাঁ, আশা করি যারা শুনছেন তাদের কাজে লাগবে।